আপনারা শুনছেন 99.6 স্টোরি এফএম। ধরুন আপনি একজন ফরেনসিক ইনচার্জ। আপনি যে লাশটি পোস্টমর্টম করার দায়িত্বে আছেন সেটি 9 বছর আগে মারা গেছে। এরকমটা কি সত্যিই বাস্তবে হয়? আপনি ভেবে দেখুন তো। এরকমই একটি ঘটনা নিয়ে 99.6 স্টোরি এফএম এর আজকের এই নিবেদন লেখক প্রিয়তম সান্যালের কলমে কালো বিড়াল। সালের মার্চ মাস কলকাতার এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক ডিপার্টমেন্টে নতুন পোস্টিং পেয়েছেন ডাক্তার ইন্দ্রনীল রায়। বয়স মাত্র 31, লম্বা ছিপছিপে চেহারা, সদ্য লন্ডন থেকে ডক্টর ডিগ্রি শেষ করে এসেছেন কলকাতায়। পড়াশোনা কলকাতাতেই, তাই নারীর টান ভুলতে না পেরে আবার ছুটে আসছেন কলকাতায়। ইন্দ্রনীলের বাবাও ছিলেন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। প্রথম দিন ইন্দ্রনীল তার পুরো হসপিটাল ঘুরে দেখেন এবং সে যেখানে সবথেকে বেশি সময় কাটাবেন সেই ফরেনসিক ল্যাব, সেটিও দেখতে গেল সে একবার এই দিনের আলোতে। সাথে গেল জুনিয়র সহকারী অসিতেশ। ফ্লোরে ঢুকেই এক অদ্ভুত পচা গন্ধ নাকে এসে লাগল। শুধুই পচা গন্ধ নয়, একটা ধাতব কিছুর সাথে যেন পচা মাংসের গন্ধ। কেমন একটা গন্ধ আসছে, খুব বিচ্ছিরি একটা গন্ধ, তাই না? হ্যাঁ স্যার, কোথেকে আসছে বলুন তো? মনে হয় মর্গ থেকে আসছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে রুম নাম্বার 103, লক করা থাকে, আজকাল আর খোলা হয় না। শুনেছি ওখানে 2008 সালে এক ফরেনসিক অফিসার আত্মহত্যা করেছিলেন। ইন্দ্রনীল হেসে ফেললেন। তারপর কি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আর তুমি না ডাক্তার, এসব মানো কি করে? অসিতেশ, আমার সাথে যতদিন আছো এসব কথা আর মুখেও আনবে না, বুঝলে? এসব কুসংস্কার আমার কাছে হাস্যকর। একদিন সন্ধ্যার পরে ইন্দ্রনীল কিছু জরুরি রিপোর্ট আনতে মর্গে গেল একা। মর্গের ভিতরটায় আলোর ঝাপসা লালচে আভা। নিচতলার শেষ করিডোর ধরে হেঁটে যাচ্ছে ইন্দ্রনীল। কাঁচের জানলা দিয়ে লাশঘরের একটি ট্রলিতে সাদা চাদর দিয়ে ঢাকা একটি লাশ দেখা যাচ্ছে। হঠাৎ করেই তার ফোনে নোটিফিকেশন এলো, রুম নাম্বার 103-এর দরজা খোলা হয়েছে। ইন্দ্রনীল অবাক হয়ে গেল। ওই দরজা তো আজ সকালেই বন্ধ ছিল। সেই দরজা খোলার পারমিশন কে দিল? কারণ সেই দরজা খোলার পারমিশন একমাত্র ইন্দ্রনীল দেবে, কারণ ওই ফ্লোরে ইনচার্জ ইন্দ্রনীল। ইন্দ্রনীল বেশি দেরি না করেই রুম নাম্বার 103-এর দিকে গেল। সে গিয়ে দেখে সত্যিই দরজাটা আধ খোলা অবস্থায় রয়েছে। ভিতরে ঢুকেই থমকে গেল সে, যেন ঠান্ডা বাতাস বয়ে আসছে। ঘরের কোণে একটা স্টেইনলেস স্টিলের টেবিল, পাশে একটা পুরনো স্ল্যাব। হালকা আলোতেই বোঝা যাচ্ছে কোনো এক সময়ে ঘরটা পুড়ে গেছিল, ছাদের পাশে একটা ছাইয়ের দাগ। ইন্দ্রনীল সামনের দিকে এগিয়ে গেল। সামনের দিকে এগোতেই ইন্দ্রনীলের মনে হলো তাকে কেউ ফলো করছে। সে হঠাৎ থমকে দাঁড়ালো। দাঁড়ানো মাত্রই ইন্দ্রনীলের মনে হলো তার পিছনে পিঠের মধ্যে অদ্ভুত একটা নিঃশ্বাস অনুভব করছে সে। ইন্দ্রনীল মুহূর্তে পিছনে ঘুরল। পিছন ফিরে দেখে তার আশেপাশে কেউ নেই। ইন্দ্রনীল জোরে জোরে জিজ্ঞেস করলো, এখানে কেউ কি আছো? কেউ আছো এখানে? যদি থেকে থাকো বেরিয়ে আসো, বেরিয়ে আসো বলছি। কেউ কি আছো? একটা মুহূর্ত নীরবতা। তারপর হঠাৎ করে তার পেছনের দরজাটা আটকে গেল। দরজাটা এমনভাবে বন্ধ হলো
যেন বাইরে থেকে কেউ টেনে ধরল। ইন্দ্রনীল তড়িঘড়ি করে মোবাইলের টর্চ অন করে দরজার দিকে এগোলো। মুহূর্তেই চারপাশের নিস্তব্ধতা আরও বেড়ে গেল। ঘরটা যেন আরও শীতল থেকে শীতলতর হয়ে উঠল। সেই প্রথম দিনকার পচা গন্ধ পেতে শুরু করলো সে। নিঃশ্বাসের শব্দ সে আবার অনুভব করল। হঠাৎ সেই ঘরে একটি কালো বিড়াল সে দেখল। সেই বিড়ালের বিকট শব্দ, কিন্তু সেই বন্ধ ঘরে বিড়াল এলো কোথা থেকে? ইন্দ্রনীল ভাবতে থাকে। ভয়ে ইন্দ্রনীল এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে পড়ে। একটু ঘাড় ঘুরিয়েই সে যা দেখল সেটার জন্য প্রস্তুত ছিল না ইন্দ্রনীল। একজন অর্ধজলা মানুষের ছায়া মূর্তি, যার পুরো মুখমণ্ডল গলে গেছে, দাঁড়িয়ে আছে মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে। হঠাৎ একটি কণ্ঠস্বর ইন্দ্রনীল শুনতে পেল। আমি তো মরিনি। আমাকে আমাকে খেয়ে কাটলো। ইন্দ্রনীল ভয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। মেঝেতে পড়ে থাকা ইন্দ্রনীলের জ্ঞান ফিরল। ঠোঁট থেকে আস্তে আস্তে একটা অস্পষ্ট শব্দ বেরোলো তার। কে ওটা? কে? চোখ খুলে দেখল সিলিংয়ের ঝাপসা আলোটা একটু একটু করে জ্বলছে, নিভছে। মাথা ঘুরে মাটিতে পড়ে যাওয়াতে টেবিলের কোণায় লেগে তার কপাল চিরে লালচে রক্ত জমাট বেঁধে আছে। মাথা ভারী হয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন অসীম চাপ দিয়ে ধরে রেখেছে তার কপালের উপর। ইন্দ্রনীল উঠে বসতে চাইল, কিন্তু ঠিক তখনই বাঁ দিকের কর্নার থেকে ভেসে এলো কাঁদতে থাকা এক নারীর গলা। আমি তো মরিনি। আমাকে আমাকে খেয়ে কাটলো। ইন্দ্রনীল ভয়ে স্থির হয়ে রইল। তার পাশে ময়লার ঝুড়ির ওপর একটা ঝুলন্ত ছায়া, নারী দেহের ছায়া। কাঁধ অব্দি চুল, গায়ে লাশ কাটা গাউনের মতো সাদা রক্তের ছোপ ছোপ দাগ লাগা কাপড়। মুখ পুরো দেখা যাচ্ছে না, কিন্তু তার বুকের মাঝ বরাবর একটা গভীর কাটা দাগ, যেটা দিয়ে যেন গল গল করে রক্ত বেরোচ্ছে। ইন্দ্রনীলের ভয়ে শিরদাঁড়া থেকে হিমশীতল স্রোত বইতে থাকে। ভয়ে তার গলা শুকিয়ে যায়। মনে সাহস নিয়ে উঠে দাঁড়াতে গিয়েও দেখতে পেল তার পায়ের নিচে জমাট রক্তে লেখা, আমাকে মুক্তি দাও। বিস্ময়ে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ দমকা হাওয়ায় ঘরের একটা জানলা খুলে গেল। ইন্দ্রনীলের ভয়টা একটু দূর হলো। দরজার পাশে রাখা একটা মৃতদেহের কভার সরে গিয়ে পড়ল নিচে। এমন সময় পেছনের দরজাটা খট করে খুলে গেল। দৌড়ে ভিতরে ঢুকল ফরেনসিক সহকারী অসিতেশ। স্যার স্যার, আপনি এখানে? এই ঘরে কিভাবে? আপনার মাথায় কিভাবে চোট লাগলো? আর এত রক্ত এখানে কোত্থেকে এলো? ইন্দ্রনীল কোনো উত্তর দিল না। ঘাড় ঘুরিয়ে দেখল ঘরের সেই ছায়ামূর্তিটা আর নেই। ঘরটা আবার আগের মতোই নিস্তব্ধ। তবে বের হওয়ার সময় তার চোখে পড়ল স্ল্যাবের পাশে রাখা পুরনো রেকর্ড বুকের পাতাগুলো হাওয়ায় ফরফর করে উড়ে যাচ্ছে, কিন্তু ঘরে হাওয়া ঢোকার কোনো রাস্তা নেই। সেদিন রাতে ইন্দ্রনীল বাড়ি ফিরল না। নিজের অফিসে থেকে গেল একটা ব্যাখ্যার খোঁজে। কাউকে আর কিচ্ছু জানালো না। পরের দিন সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে পুরনো সব মেডিকেল রেকর্ড বের করল। 2003 সালের জানুয়ারিতে মারা যাওয়া সেই ফরেনসিক অফিসার নাম ডাক্তার সব্যসাচী সিনহা। আত্মহত্যার আগে তিনি শেষ যে লাশটি কেটেছিলেন তার রিপোর্ট এখনও সংরক্ষিত। রিপোর্ট অনুযায়ী
লাশটি ছিল একটি মেয়ের, নাম অনামিকা চক্রবর্তী, বয়স 24, মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। ইন্দ্রনীল চোখ বড় বড় করে পড়ছিল। প্রিম্যাচিওর অটোপ্সি, তার মানে লাশটা না মরেই কাটাকাটি করা হয়েছিল। স্ট্রেঞ্জ। ঠিক তখনই পেছনে থাকা টেবিলের ওপর একটা স্টিলের ট্রে নিচে থেকেই পড়ে গেল। ট্রেটা পড়ার শব্দ খুব সাধারণ হওয়ার কথা, কিন্তু সেটা যেন ধাতব কণ্ঠে কারো চিৎকারের মতন ভেসে এলো। আবার সেই কালো বিড়ালটাকে সে দেখতে পেল। ভেতরের ঘর থেকে ভেসে এলো ফিস ফিসে ভয়ঙ্কর শব্দ। আমি তো মরিনি, আমাকে কে কাটলো? ইন্দ্রনীল সেদিন সারা রাত আর ঘুমোলো না ভয়ে। সারা রাত সে ঘরের আলোগুলো জ্বেলে রাখে, আর মনে মনে ঠিক করলো সে পরদিন রুম নাম্বার 103-এ আবার যাবে। ঠিক করলো সেই মৃত মেয়েটির ফাইল খুঁজে বের করবে এবং খুঁজবে কোথায় তাকে দাহ করা হয়েছিল, বা আদৌ তাকে দাহ করা হয়েছিল কি না। ইন্দ্রনীল ও অসিতেশ রুম নাম্বার 103-এ যায়। দরজার সামনে দাঁড়াতেই অদ্ভুতভাবে দরজাটা নিজে থেকে খুলে যায়, যেন তাদের জন্য ভেতরে কেউ অপেক্ষা করছিল। ভেতরে ঢুকতেই তারা দেখল টেবিলের উপর রাখা একটা মৃতদেহ। অসিতেশ বলল, স্যার, এটা তো আজ দুপুরে ছিল না, কে নিয়ে এলো? ইন্দ্রনীল এগিয়ে গিয়ে মৃতদেহের চাদর তুলতেই চমকে গেল সে। এটা তো অনামিকা চক্রবর্তীর লাশ, কিন্তু হসপিটালের রেকর্ড অনুযায়ী 2008 সালে ফেব্রুয়ারিতে মারা গিয়েছিল। তাহলে এটা কিভাবে এখানে? লাশটা তাজা, কেবল মৃত হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু এটা তো 14 বছর আগের লাশ। অসিতেশ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার সাথে কেন এসব হচ্ছে? কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব। হঠাৎ করে সেই ঘরের উষ্ণতা আরও শীতল হয়ে গেল। সেই মেয়েটির কান্নার আওয়াজ আবার শুনতে পেল তারা। এক মুহূর্তে চারপাশের আলোগুলো নিভে যায়। বাতাসে সেই ভারী পচা গন্ধ। দরজা আবার বন্ধ হয়ে গেল, কিন্তু এবার ভেতর থেকে। ইন্দ্রনীল আর অসিতেশ প্রাণপণে চিৎকার করতে থাকে, কিন্তু তাদের আওয়াজ যেন কেউই শুনতে পায় না। ঠিক তখনই ট্রলির উপরে থাকা লাশটা বসে উঠল। অসিতেশ চিৎকার করে বলল, স্যার, ডেড বডিটা। আর সেই উঠে বসা লাশ কথা বলতে শুরু করে। আমি তো মরিনি, আমাকে তো মারা হয়েছে। সে ধীরে ধীরে মুখ তুলে তাকায়। চোখ নেই, অথচ যেন তাকানোটা টের পাওয়া যায়। ঠোঁট নেই, তবু কাঁপা গলায় সে বলে ওঠে, তুমি জানো না আমার শরীরের অংশগুলো কোথায় ছড়িয়ে আছে? তুমি জানো না আমার আমার শরীরের অংশগুলো কোথায় ছড়িয়ে? তুমি জানো না? ইন্দ্রনীলের পুরো শরীর ঘামছে। অসিতেশ ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে, কিন্তু ইন্দ্রনীল সাহস করে এগিয়ে যায় লাশটির দিকে। কিন্তু তুমি কি চাও? লাশটা এবার ঠান্ডা স্বরে বলে, আমার শরীরটা ফিরিয়ে দাও। আমার কণ্ঠ, আমার
হাত, আমার চোখ সব জায়গায় ছড়িয়ে রেখেছে। রক্ত, ওই সব জায়গায় ছড়িয়ে রেখেছে। আমি 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 মরতে পারি না। আমার আমার মৃত্যু হয়নি। আমার মৃত্যু হয়নি। ইন্দ্রনীল এবার বুঝতে পারে পুরো বিষয়টি এক বীভৎস ভুল। 2008 সালে ভুলভাবে অপারেশন করা হয়েছিল। তখন অনামিকা আসলে মারা যায়নি, তড়িঘড়ি করে অপারেশন শুরু হয়। হয়তো তার হৃদস্পন্দন এত ধীর ছিল যে তাকে মৃত ভেবে কেটে ফেলা হয়, আর সেই লাশ কাটার পর তার শরীরের অঙ্গগুলো রেখে দেওয়া হয়েছিল 3টে আলাদা জায়গায়। আর ঠিকভাবে সৎকার হয়নি বলেই তার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। অনামিকা সেদিন মরেনি, তাকে জ্যান্ত অবস্থায় কাটা হয়েছিল। ইন্দ্রনীলের মনে পড়ে 3 দিন আগেই সে ল্যাবে এমন একটি অজ্ঞাত উৎসের অঙ্গ পেয়েছিল যেটার উৎস মেলেনি। তবে এখন সব পরিষ্কার। আস্তে আস্তে ভোর হতে থাকে। ভোর হওয়াতে হাওয়ার সাথে মিলিয়ে যায় সেই মৃতদেহটা। সেই পচা গন্ধ আস্তে আস্তে মিলিয়ে যায় বাতাসের সাথে। ঘরের আলোগুলো জ্বলে ওঠে, দরজাটা খুলে যায়। ইন্দ্রনীল মাটিতে পড়ে থাকা অসিতেশকে জলের ছিটে দিয়ে তার জ্ঞান ফেরায়। স্যার, আমরা কি স্বপ্ন দেখলাম? হ্যাঁ, ওই রকমই বলতে পারো। ইন্দ্রনীল অনুসন্ধান শুরু করলো। বহু পুরনো মেডিকেল আর্কাইভ ঘেঁটে, ছাত্রদের নোট খুঁটিয়ে এবং পুরনো লগ বুক ঘেঁটে বের করলো। অনামিকার হাত রাখা হয়েছিল ছাত্রদের মডেল হিসেবে ব্যবহৃত ডেমোতে। অন্ত্র এবং পাকস্থলী সংরক্ষিত হয়েছিল ফরমালিনে ডিপ করে রেফারেন্স হিসেবে। সব কিছু পাওয়া গেলেও মুখের অংশগুলো পাওয়া যায়নি। ইন্দ্রনীল সব অংশ একত্র করে হসপিটালের বাইরে একটা নির্জন জায়গায় রাত্রিবেলা সেগুলোকে পুড়িয়ে সেই ছাইটা একটি ভাঁড়ের মধ্যে নিয়ে লাল কাপড়ে বেঁধে কুমোরটুলি ঘাটে গিয়ে সেটি ভাসিয়ে দিয়ে আসে। সেই অস্থিটি জলে ভাসানোর সময় হঠাৎ করে একটি অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে যায় এবং ইন্দ্রনীল শুনতে পায় একটি বাচ্চার কান্নার আওয়াজ। পিছন ফিরতেই সে দেখে একটি ছায়া, ঘোমটা ঢাকা মুখ, নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে বিদায় জানিয়ে মিলিয়ে যায়। এই গল্প সে অনেককে করেছে। যেহেতু সে ডাক্তার, তাই অনেকে বিশ্বাস করে, আবার অনেকে করে না। কিন্তু ইন্দ্রনীল একজন ডাক্তার হয়েও ভূতকে বিশ্বাস করে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।